স্ক্রিনে প্রায় 50,000 টাকার প্রফিট দেখলে বেশ ভালোই লাগে এবং তখন মনে হয় যে প্রফিটটা বুক করে নেব না কি। এটা আমার সুইং ট্রেডিং এর পজিশন। আজকের এই ভিডিওতে আমি প্রফিট বুকিং নিয়ে কথা বলবো, কারণ প্রচুর প্রফিট বুকিং নিয়ে আপনাদের প্রশ্ন আসছে যে অনেক স্টক হয়তো 30, 40, 50 এবং 100%-এর মতো বেড়ে আছে আপনাদের সুইং ট্রেডিং পোর্টফোলিওতে বা নর্মাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে। প্রশ্ন আসছে, সঞ্জয় এখানে কি আমি প্রফিট বুক করে নেব নাকি ওয়েট করব, কি করব, তা নিয়ে এই ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আলোচনা করব। তার সাথে সাথে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব, যেমন তার মধ্যে রেলওয়ে স্টকগুলো আছে, হ্যাল আছে, টাটা মোটরস থাকবে, অনেক ধরনের স্টক নিয়ে আলোচনা করব, ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং তার সাথে সাথে অপশানের স্ট্র্যাটেজি, বাজেটের জন্য অপশানের স্ট্র্যাটেজির জন্য একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। তো চলুন শুরু করি ভিডিওটার আগে একটু রিফ্রেশও করে দিই। আজকে দেখতেই পাচ্ছেন আমার যে সুইং ট্রেডিং পোর্টফোলিও সেটা মোটামুটি আজকে একটা সময় এটা 56,000ও প্রফিট দেখাচ্ছিল, যদিও আনরিয়ালাইজড প্রফিট, কিন্তু দেখতে ভালো লাগে। যার মেন কাণ্ডারি হচ্ছে এলএনটি। এলএনটি এই যে পজিশনগুলো নেওয়া ছিল তার কার্যকারণ সব কিছু আমি কিন্তু আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি কিন্তু এক্সপ্লেন করেছি। যারা নতুন তারা প্লিজ এই ভিডিওটা দেখে নেবেন। আমি পারলে এই ভিডিওর শেষেও দিয়ে দেবো, যেখানে 15 লাখ টাকার মতো আমি সুইংয়ে ট্রেড করেছিলাম বা এখনও চলছে সেই ট্রেডটা, সেটা নিয়ে বলবো। আরও 4.5 লাখ টাকার মতো কিন্তু সুইং পজিশন আমি অ্যাড করেছি, সেটা নিয়েও একটু কথা বলবো। আর কার্যকারণ কি, চার্টে কি জন্য এসেছিল যার জন্য আমি নতুন অ্যাড করেছি সেগুলোও বলবো। তো যাই হোক, সেই 3,588 টাকা থেকে আমার এই এলএনটি লার্সন অ্যান্ড টিউব্রো কেনা, যেটা আজকে কিন্তু প্রায় 114 টাকার মতো বেড়েছে, মানে 3,708-এ গিয়ে বন্ধ হয়েছে। 3%-এর মতো একটা লার্জ ক্যাপ বাড়া কিন্তু একটা আনএক্সপেক্টেড ব্যাপার। সেখানে সুন্দর 47,000 টাকার মতো প্রফিট আসছে। যেটা ডার্ক হর্স সেটা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে হ্যালের ট্রেড সেট আপটা আপনাদের সাথে একটু আলোচনা করার দরকার আছে। কোচিন শিপইয়ার্ড তেমন কিছু করেনি, দাঁড়িয়ে আছে, ইটস ওকে, কোম্পানি খারাপ যে তা নয়, দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কিন্তু হ্যালে কি হয়েছে, হ্যালটাকে দেখুন, এখানে আমি কিন্তু আজকে বেশ একটা ভালো কোয়ান্টিটি, প্রায় 4.5 লাখ টাকার মতো কিন্তু এখানে ট্রেডে আমি সুইং ট্রেডের জন্য অ্যাড করেছি। কেন সেটা জানতে হলে আপনাকে এখানে আসতে হবে। এবং আমি কয়েকদিন আগে এই অ্যাকাউন্টে জাস্ট একটু জল মাপার জন্য 6টা পজিশন নিয়েছিলাম, 6টা শেয়ার নিয়েছিলাম হ্যালে, এবং আমি বলেছিলাম যে হ্যালের চার্টটা তখন বোঝা যাচ্ছিল না যে কি করতে চলেছে। আমি ডেইলি চার্টে আসবো, এগুলো একটু বুঝতে হবে যে কিভাবে রিস্কটা ম্যানেজ করি, তাই জন্য এই ভিডিওটাকে একটু এক্সপ্লেন করে আপনাদের সাথে শেয়ার করি, আর কিছু নয়। তাও অনেকে বলেন যে ভিডিওটা একটু ছোট হলে ভালো হয়। ছোট হলে ভালো হয় মানে নিজের পোর্টফোলিও শেয়ার করছি, কজন লোক যা বলি তার মধ্যে নিজে ইনভেস্ট করে আপনাদের দেখায়, সেটা তো হয় না, সেটা তো নিজে করছি। সুতরাং একটু ভিডিওটা ধৈর্য ধরে শুনুন। দেখুন, যখন এইসব জায়গায় ছিল তখন বোঝা যাচ্ছিল না যে এটা কনসোলিডেশন না ডিস্ট্রিবিউশন, নাকি সাপোর্ট থেকে বাড়বে না কমবে, মানে চার্টটা একটু আনপ্রেডিক্টেবল ছিল। তাই জন্যই কিন্তু মাত্র 6টা পজিশন নিই, এবং আমি বলেছিলাম এটা আমার আসল পজিশন নয়, আমার পজিশন সাইজ আরো বড় নেওয়ার কথা, কিন্তু জল মাপার জন্য এটা নিচ্ছি। যার যার মনে আছে একটু ভিডিওর নিচে কমেন্ট করতে থাকুন, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা ফলো করেন। বলেছিলাম আজকে যখন দেখা গেল না, এই যে নিচে এসেছিল, এটা ডেইলি চার্ট, নিচে এসেছিল, দুদিন একটু দাঁড়ানোর পর থেকে এই আগের যে রেজিস্ট্যান্স ছিল এইটাই এখন সাপোর্ট হিসাবে কাজ করবে, যেটা আমি আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আগের দিনের রাত্রের ভিডিও। তারপর থেকে যখন একটা এর আগের দিনের হাইকে ক্রস করে ও যাচ্ছে এবং একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তখন কিন্তু বোঝা গেল হ্যাঁ এই সাপোর্টকে হ্যাল সাপোর্ট হিসাবে মনে করছে এবং উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, এবং দিনের হাইতে গিয়ে বন্ধ হলো। তাই জন্যই কিন্তু আমি পজিশনটা নিলাম। একটু 15 মিনিটের চার্টে আমি কিন্তু পজিশনটা এইসব দিক নাগাদ আমি কিন্তু নিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তারপর তো দিনের হাইতে গিয়ে হ্যাল বন্ধ দিল, এবং তার জন্য দেখতে পারেন একটু কিন্তু আমি পজিটিভে আছি। এটা থেকে এইটা বুঝতে পারলেন যে আমিও যখন পজিশন ক্রিয়েট করি, যখন চার্টে যদি ক্লিয়ার সিগন্যাল না আসে তখন অল্প পজিশন নিই, ফুল আমি কমিট করি না। তারপর আমি কমিট করি যখন দেখি চার্টে মোটামুটি একটু সিগন্যাল আসছে যে হ্যাঁ মোটামুটি এখন একটু নেওয়া যেতে পারে, চার্টটা ভালো হচ্ছে, তখন ভুলও হতে পারি।
এই চার্ট হয়তো কালকেই ঘুরে গেল, হ্যাঁ অনেক নেমে এলো, আমার ট্রেডটা ওয়ার্কআউট হলো না, এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। হ্যাঁ, এটা ট্রেডাররা এতে ভয় পায় না, তাই না? তাকে কারণ পার্টিকুলার স্টপ লস থাকবে, পজিশন সাইজিং সেইভাবে থাকবে, সব কিছু এরকম, ঠিক আছে। আচ্ছা, আর এলএনটি নিয়ে তো বলার কিছু নয়, এলএনটি আজকে সুন্দর মুভ দিয়েছে। এলএনটির চার্ট যদি আজকে দেখি, তবে কয়েকটা স্টক নিয়ে এই ভিডিওতেই আলোচনা করব, মন দিয়ে শুনবেন। এলএনটি আজকে দেখতে পাচ্ছেন একদম স্ট্রং, ফার্স্ট ক্যান্ডেল থেকেই 15 মিনিটের ফার্স্ট ক্যান্ডেল থেকেই একদম স্ট্রং দেখা গেছে, এবং তারপর তো দিনের হাইতে গিয়ে ও শেষ করেছে। এইবার যে প্রশ্নগুলোর উত্তর আপনারা চাইছেন বা আমি যে দেবো, সেটা হচ্ছে প্রফিটটা কি বুক করে নেওয়া যায়, সেইগুলো শুনবো। মন দিয়ে ভিডিওটাকে আরেকটু দেখুন, আরেকটু আমি বলে নিই তারপর। আর ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন, যেখানে আমি ওপেনলি আমার পোর্টফোলিও আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করে প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করছি। এটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন ভিডিওটাকে, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, যাতে আমি কোনো ট্রেড আপডেট বা ট্রেড এক্সপ্লেনেশন করলে তার নোটিফিকেশন বা তার জিনিসটা আপনার কাছে চলে আসে। তো যদি আমি এলএনটির যদি আমি ডেইলি চার্টটা দেখি, তাহলে কিন্তু ক্লিয়ারলি একটা ব্রেকআউট অলরেডি দিয়েছে। এবার দেখুন, আমি যেটা আপনাদের বারবার বলি, অনেকে এই ব্রেকআউটে নেওয়ার চেষ্টা করবে, কারণ এখন ক্লিয়ারলি ব্রেকআউট এসে গেছে। এখন প্রশ্ন আসবে, হ্যাঁ এলএনটি লাইফ হাইতে গেছে, ব্রেকআউট দিয়েছে, এখন কি বাই করা যায়? আমি পার্সোনালি এই বুল মার্কেটে আমি সাপোর্টে নিতে বেশি আগ্রহী। দেখুন, আমি সাপোর্টের সময় নিয়েছিলাম, এইসব জায়গায় সাপোর্ট ছিল তখন আমি কিন্তু নিয়েছিলাম, তাই আজকের র্যালিটা আমি এনজয় করলাম, ঠিক আছে। তো এক একজনের এক এক রকম থাকে, আমি বলছি না কোনটা ঠিক বা কোনটা ভুল, তবে ট্রেডিং স্ট্র্যাটেজি এক একজনের এক এক রকম থাকে। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ট্রেডিং সেটআপে বেশি কমফর্টেবল, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যে আমি আপনাদের সাথে ঠিক আগের দিন 22 ঘন্টা হয়েছে মাত্র, আগের দিন এখানে 6টা স্টকের একটা ওয়াচ লিস্ট আপনাদের জন্য আমি শেয়ার করেছিলাম, ঠিক আছে। সবাই নিশ্চয়ই জানেন, সেইখানে একটা দেখবেন টাটা মোটরস নিয়ে বলা হয়েছিল। আমি নিজেও আশা করিনি টাটা মোটরস কালকে বলার পর আজকে 30 টাকা বাড়বে, আমি নিজেও আশা করিনি, ঠিক আছে। আমি এখানে স্টপ লসটা দাগ টেনে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন 783 টাকায়, এবং আজকে কিন্তু টাটা মোটরস সুযোগ দিয়েছে, বলবেন না যে সুযোগ দেয়নি। আজকে কিন্তু 15 মিনিটের চার্টে ও কিন্তু প্রথমে এই যে এইখান থেকে শুরু করেছে, আমার মনে হয় মানডে 29 তারিখ, 29শে জানুয়ারি এই ক্যান্ডেলটা দিয়েও শুরু করেছিল, এবং তারপর কিন্তু এখানে স্টে করেছে, অনেক সময় দিয়েছিল এন্ট্রি করার। হ্যাঁ, তারপর কিন্তু সুন্দর ও কিন্তু একদম দিনের হাইতে গিয়ে বন্ধ করেছে 840 টাকায়। সুতরাং যদিও টাটা মোটরস অনেক নিচুর লেভেল থেকে, মানে প্রায় ডবল হয়ে গেছে যেই লেভেল থেকে আমি আপনাদের সাথে প্রথম এই চ্যানেলে শেয়ার করেছিলাম, কিন্তু যাই হোক, আবার আমরা এন্ট্রি 600তেও নিয়েছিলাম, আবার এন্ট্রি 800তেও সুন্দর কাজ করলো, ঠিক আছে, খুব ভালো লাগছে। তো টাটা মোটরস আপনাদের থাকলে নিচে জানাবেন কমেন্ট বক্সে। আরইসি নিয়েও বলেছি, তবে আরইসি ডিপসে পাওয়া যায় না, প্রবলেম এগুলো যে রেলওয়ে বা পাওয়ার স্টক বা পিএসইউ স্টকগুলো ডিপসে পাওয়াটা খুব মুশকিল। এই যে ডিপস দুদিন আগে দিয়েছিল, তারপর আর শেষ সেমন সুযোগ দেয়নি, কিন্তু তাও এটাকে ওয়াচ লিস্টে রাখার কথা কিন্তু বলেছিলাম। কোচিন শিপইয়ার্ড তো ঠিক আছে, সাইডওয়েজ হয়ে আছে, যেহেতু বড় মুভ দিয়েছে তারপর সাইডওয়েজ হয়ে আছে, দেখা যাক কি হয়, সব যে ট্রেড ওয়ার্ক করবে তাও নয়, তো ঠিক আছে। এইবার আসি, একটা কথার কথা বলছি, এবার প্রফিট বুকিং নিয়ে বলবো। পিএনবি থেকে আমি প্রফিট বুক করে নিয়েছি। কেন? পিএনবি আজকে 107-108 টাকায় গেছিল, আমার 100 টাকায় নেওয়া আছে, আপনারা সবাই জানেন। ভিডিওতে যদি সেই ভিডিওটা না দেখা হয়ে থাকে, এই ভিডিওটা দেখে নেবেন, যেখানে এই যে 1 লাখ এই দুটো স্টকে সুইং করে দিলাম আজ, এই জাস্ট 5 দিন আগে। 5 দিনে একটা স্টক যদি 8% আমাকে দেয়, আই এম ভেরি হ্যাপি, সেখান থেকে প্রফিট বুক করে নিয়েছি আমি। এইবার এটা শুনেই আপনাদের মনে প্রচুর প্রশ্ন আসবে, আমার দাদা এই স্টকটা আছে, সঞ্জয় এই স্টকটা আছে, প্রফিট বুক করব। নেক্সট 5 মিনিট যেটা বলছি মন দিয়ে শুনবেন। আমি পার্সোনালি কি করি, জিনিসটাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করি, নিজেও তাই করবেন, এটা রিকোয়েস্ট রইল। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, কোনো অ্যাডভাইস দিচ্ছি না, বাই সেল হোল্ড রেকমেন্ডেশন একদমই নয়। আমি কি মেথড ফলো করি সেটা আপনাদের বলছি। একটা এল লিখলাম, একটা এম লিখলাম, একটা এস লিখলাম এখানে, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার লং টার্ম পোর্টফোলিও, যেটা এল দিয়ে লেখা আছে, একটা এম মিডিয়াম টার্ম, আর একটা হচ্ছে শর্ট টার্ম সুইং ট্রেড, আর একটা হচ্ছে এম দেওয়া আছে, সেটা মিডিয়াম টার্ম সুইং ট্রেড।
মিডিয়াম টার্ম মানে 3 মাস, 6 মাস, 8 মাস এরকমকে মিডিয়াম টার্ম। লং টার্ম মানে বুঝতেই পারছেন 5 বছরের গোল, 10 বছরের গোল, 3 বছরের গোল এরকম। শর্ট টার্ম মানে খুব শর্ট টার্ম, মানে এটা ভিএস লিখলে ভালো হয়, ভেরি শর্ট টার্ম যদি কারোর থাকে, মানে 1 সপ্তাহের জন্য ট্রেড করব বা 3-4 দিনের জন্য ট্রেড করব, তাহলে সেটা। এবার দেখুন যেটা আমার লং টার্ম পোর্টফোলিওতে আছে সেটাতে আমি প্রফিট বুকিং এর কথা ভাবছিও না। যেমন সিডিএসএল এর কথা ভাবি, সিডিএসএল আমার পড়ে আছে, এখন ভালো মুনাফায় দিয়েছে, এখন কি বেরিয়ে যাব? ভোটের জন্যে, ভোটে তো একটা কারেকশনও আসতে পারে সামগ্রিক মার্কেটে, তাহলে কি বেরিয়ে যাব? কথার কথা বলছি, এরকম অনেকের, আমি একদমই বেরোবো না। আচ্ছা, যদি টাটা মোটরস থাকতো, যদিও নেই, যদি মানে লং টার্ম পোর্টফোলিওতে নেই, যদি টাটা মোটরস থাকতো, টাটা মোটরস কি এখনই বেরিয়ে যাওয়ার সময় এসেছে? দেখে মনে হবে না, টাটা মোটরসের তো আরও জুস বাকি আছে, মানে আরও একটু যাবে বলে তো মনে হচ্ছে। লং টার্মের যখন আমি যদি কোনো একটা স্টক 5 বছরের জন্যে, 7 বছরের জন্য নিয়ে থাকি, তাহলে আমার 3-4-5% যদি কারেকশন হতেও পারে, তাতে আমাদের ভয় পেলে তো চলবে না। নিজেকে প্রশ্ন করবেন, টাকাটা ভাঙিয়ে নিয়ে কি করবেন? আমার যে প্রশ্নটা শুনি না, দাদা প্রফিট বুক করে নেবো। যদি প্রফিট বুক করে নেন, তারপর যে টাকাটা বেরোবে, শেয়ারটা বেচে যে টাকাটা পাবেন, সেই টাকাটা নিয়ে কি বসে তো থাকবেন না, সাথে সাথে তো অন্য স্টক খুঁজবেন, যে আরেকটা স্টক খুঁজি তাতে পয়সা লাগাবো। সেই স্টকগুলো তো অলরেডি উপরে বসে আছে, উপরে উঠে আছে। আপনি কি টাকাটা নিয়ে বসে থাকতে পারবেন? নিজেকে প্রশ্ন করুন। বেশিরভাগ লোক টাকা নিয়ে বসে থাকতে পারবেন না, মনে হবে যে এটা নিই ওটা নিই। তাহলে তার থেকে ভালো না, আপনি যে লং টার্ম পোর্টফোলিওটা অলরেডি করে রেখেছেন তাতেই টাকাটা নিয়ে থাকা উচিত, যে স্টক আপনাকে বুল রানে ভালো মুনাফা করে দিচ্ছে। ঠিক আছে? আর এটা যদি মনে করেন যে না এখন বেচে দিলাম, তারপর আবার নিচে এলে নিয়ে নেব, তাহলে মনে করবো লং টার্ম পোর্টফোলিওতে এরকম ট্রেডিং হয় না। আর 95% লোক ওরকম বটম ধরতে পারেন না, টপ বটম দুটো ধরে সুন্দর ট্রেড করব, ওরকম হয় না। লং টার্ম পোর্টফোলিওতে এটা করা উচিতও নয় বলে আমি মনে করি। কারণ আমার কাছেই নিফটি বিজ আছে, আমি কি তাহলে মানে 22,000-এর প্রায় কাছাকাছি, আমি কি বেচে দিয়ে আবার নিচের জন্য ওয়েট করব? না, নিফটি বিজ আমার 10 বছরের জন্য আছে। ইন্ডিয়ার গ্রোথ স্টোরি 10 বছরে অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি পার্সোনাল। 22,000-এ নিফটি থেমে থাকার নয় 10 বছরে, তাহলে কি আমি প্রফিট বুক করব? না, লং টার্মে। এবার আসি ভিএসএ, তারপর আমি এম এ আসবো। ভিএস যেটা ভেরি শর্ট টার্ম, ভেরি শর্ট টার্ম, ধরুন 2-3 দিনের জন্য কথা বলছি। ধরুন আমার এই হ্যালের ট্রেডটাই বলছি, যেটা যদি 2 দিনের জন্য হয়, এই হয়, তাহলে আমি অবশ্যই একটু যখন মুনাফা দেখব, সে বাজেটের দিন হোক বা বাজেটের আগে পিছে যাই হোক, আমি মুনাফা বুক করব। কিন্তু হ্যাল, আমি উদাহরণ দিয়ে বলছি, হ্যালের যে এই পজিশনটা আমি নিয়েছি সেটার কথা বলছি, যেটা আমার খুব ভেরি শর্ট টার্ম নাজারিয়া, এই যে 150খানা স্টক যেটা নিয়েছি সেটা। হ্যালের মনে করে দেখুন, যারা আমার পুরনো দর্শক তারা জানবেন, হ্যাল ওএফএস এর সময় অনেক নিচে, তখন স্প্লিটও হয়নি, ওএফএস এর সময় অনেক কম দামে এসেছিল, তখন আমি 350খানা হ্যাল নিয়েছিলাম। সেটা থেকে কি আমি বেরিয়ে যাব? না, সেটা তো আমার লং টার্মের জন্য বা একটু মিডিয়াম টার্মের জন্য আছে, আরও থাকলো, সেটা থেকে আমি বেরোচ্ছি না। যেটা আমি কম সময়ের জন্য নিচ্ছি, যেটা ট্রেড নেওয়ার সময় আমি ভেবেছিলাম যে এটা শর্ট টার্মের জন্য, সেটা থেকে একটু প্রফিট বুক করাটা কোনো আমার মনে হয় না খারাপ। হ্যাঁ, কারণ এক একটা স্টকে আপনি যেমন পিএনবিতে আমি প্রফিট বুক করলাম, এই যে ভেরি শর্ট টার্মের উদাহরণ খুব সুন্দর হবে পিএনবি। এবং এই জন্যই আপনাকে বলি যে এই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার একটা অ্যাডভান্টেজ হলো, এখানে আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনাদের বলি, এবং আপনারা সেই ট্রেডগুলো দেখতেও পারেন। আজকে যেমন আমি পিএনবি থেকে এখানে বেরিয়ে গেছি, একটু দেখিয়েও দিই। হোল্ডিংয়ে আর পিএনবি এখন 0 দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, 100 টাকা 20 পয়সায় কিনেছিলাম, মানে 100 টাকায় কিনেছি, আজকে 108 টাকা পর্যন্ত গেছিল, আমি বিক্রি করে দিয়েছি। 109 টাকায় গেছিল অবশ্য, আমি বিক্রি করে দিয়েছি। এবার আপনারা বলবেন হয়তো এখানে, সঞ্জয় কেন এটা তো কি বলে, এত 120 টাকাতেও যেতে পারে পিএনবি পরে। আমিই বলছি হ্যাঁ, নিশ্চয়ই যাওয়ার যথেষ্ট পোটেনশিয়াল আছে, রেজাল্ট ভালো করেছে, সব কিছু করেছে, যদিও বাইয়ের রেকমেন্ডেশন বা কোনো টার্গেট আমি বলছি না, এটা হতেই পারে। কিন্তু আমি কেন বেরিয়ে এসেছি? রুলের জন্য। রুল কি? যদি আমার একটা এক্সপোজার দেখতে হবে, আমি বাজেটের জন্য যাচ্ছি এবং এটা ভেরি শর্ট টার্মের জন্য, পিএনবি যখন নিয়েই ছিলাম তখন আমি মিডিয়াম টার্মের জন্য ট্রেডের জন্য নিইনি, তখন আমি ভেরি শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য নিয়েছি। যদি ভেরি শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য নিই, সেই যদি 8% দেয়, তাহলে আমি বাজেটের একটা ইভেন্ট আসছে, আমি ফেলে রাখবো কেন? প্লাস আমি যেহেতু এখানে পজিশনটা বাড়িয়েছি হ্যালে, সেহেতু আমার এক্সপোজার ব্যাপার থাকে, পুরো একটা সুইং ট্রেডার, মানে অনেকে দেখি নিজেকে সুইং ট্রেডার তকমা দিয়ে দেন, আমি তো সুইং ট্রেডার,
সুইং ট্রেডার অত জিনিসটা ইজি নয়। হ্যাঁ, তাহলে আপনাকে টোটাল এক্সপোজার ক্যালকুলেট করতে হয়। আপনি যে 4টে স্টকে ওপেন পজিশন রেখেছেন, ওয়ার্স্ট সিনারিওতে যদি 4টে স্টকেই আপনার স্টপ লস হিট হয়, তাহলে টোটাল পোর্টফোলিওর কত পার্সেন্ট আপনার রিস্কে আছে, সেই রিস্কটা কি আপনি নিতে পারেন, আর ইউ কেপেবল অফ দ্যাট? সেটা এরকম নয় তো যে রিস্ক থেকে আর বেরোতে পারবেন না, সেটা একটা আননেসেসারি রিস্কে চলে যাচ্ছেন, তা নয় তো। এরকম অ্যানালিসিস করে তারপর আপনাকে পজিশন সাইজ তৈরি করতে হয়, তারপর আপনার পজিশন নাম্বার অফ পজিশনস কতটা ওপেন রাখবো, কখন কি ক্লোজ করব, তার উপর ডিসিশন নিতে হয়। এগুলো কিন্তু অঙ্ক, এগুলো সায়েন্টিফিক, এগুলো শুধু, তাই বলছি চার্টের বাইরেও লাইফ আছে, শুধু চার্ট দেখে ট্রেডিং হয় না। টেকনিক্যালটা, টোটাল যে ট্রেডের অংশ, সাকসেসফুল ট্রেডারের জীবনের টেকনিক্যালসটা হলো 20 বা 25%, বাদ বাকি 70 থেকে 75% হলো আপনার এই ট্রেডিং মেন্টালিটি, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলো ঠিক আছে, সেটাকে বুঝতে হবে। তো তার জন্য আমার 4টে পজিশনে ওপেন পজিশন রাখার দরকার নেই, কেন হ্যালে আমি রিস্ক বাড়িয়ে দিয়েছি, রাইট? হ্যালে আমি পজিশন অ্যাড করেছি, পজিশন অ্যাড করা মানেই আপনি রিস্ক বাড়াচ্ছেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেন যখনই আপনি ট্রেড নেবেন, তখন অ্যাজ আ ট্রেডার, অ্যাজ আ সাকসেসফুল ট্রেডার, প্রফেশনাল ট্রেডাররা সবসময় এটাই ভাবে যে তার স্টপ লস হিট হলে কতটা রিস্ক আছে, এই নয় যে তার টার্গেট হিট হলে কতটা লাভ হবে, সেই আনন্দে বুধ হয়ে থেকে আরও বেশি পজিশন ওপেন ধারাধার ওপেন করে গেলাম না। এখন তো বুল মার্কেট, এখন তো যেটা ছুটছেন মোটামুটি বেড়ে যাচ্ছেই। হ্যাঁ, তা বলে কি আমি তাই করব? মানে আজকে পিএনবিও ওপেন থাকলো, আমি আরেকটা হ্যালো নিয়ে নিলাম বেশি করে, টাকা আছে টাটা মোটরসও নিয়ে নিলাম, তা তো হয় না। 6টা পজিশন ওপেন হলে আমাকে ক্যালকুলেট করতে হবে যে 6টায় যদি স্টপ লস হিট হয় তাহলে আমার কত পজিশন রিস্কে আছে, সেটা হবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো এই ব্যাপারগুলো আছে, এই ক্যালকুলেশনগুলো আছে, তার জন্যই কিন্তু পিএনবি সেই খাতিরে যেখানে 8% দিয়ে দিয়েছে, তাই জন্য আমি বেরিয়ে গেছি, বাদ বাকি আমার পজিশন আছে, ঠিক আছে, ক্লিয়ার? এবার পিএনবি 120 টাকায় যদি দুদিন বাদে চলে যায়, হুতাশ করা যাবে না। আবার রিট্রেসমেন্টে আবার এন্ট্রি নিতে কে বারণ করেছে? আবার যদি চার্ট বলে আবার এন্ট্রি নেব, ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এইটা করতে পারলে ঠিক আছে, না পারলে নয়। আচ্ছা, এবার আসি, সুতরাং প্রফিট বুকিংটা বুঝলেন। এবার মিডিয়াম টার্ম, এবার এরকমও হতে পারে আপনি হয়তো দুটো অ্যাকাউন্টে করছেন, একই স্টক আপনার শর্ট টার্মের জন্য নিয়েছেন, কিন্তু লং টার্ম পোর্টফোলিওতে আছে, শর্ট টার্ম থেকে কিছুটা রিস্ক যদি না নিতে চান, বাজেটের আগে কিছু পার্সেন্ট প্রফিট বুক করে নেওয়া হলো, ইটস ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু মাইন্ডসেট রাখতে হবে যে কিসের জন্য নিয়েছিলেন, কিসের জন্য এই নয় যে আমি লং টার্ম পোর্টফোলিও থেকে টাকাটা বার করে মানে প্রফিট বুক করে নিলাম, তারপর টাকাটা কি করবেন? প্রফিট তো বুক করে নিলেন, এবার টাকাটা কি করবেন? ধরুন 2 লাখ টাকার শেয়ার আপনি বেচে দিলেন, সেই 2 লাখ টাকাটা নিয়ে কি করবেন? ব্যাংকে রেখে দেবেন 2 বছর 3 বছরের জন্য? তা তো করবেন না নিশ্চয়ই। আরেকটা স্টক খুঁজবেন। কোন স্টক খুঁজবেন? কোন স্টক এখন কম দামে আছে? বুল মার্কেটে এখন ভালো বুলিশ কোন স্টক কম দামে আছে? কিছুই নেই, সবকটাই বেড়ে আছে। সুতরাং সেই রিস্ক যদি কনভিকশন থাকে, হ্যাঁ স্টকটা আমার আন্ডার পারফর্ম করছে, স্টকটা বাজে, আমি ভুল করে ঢুকে ফেলেছি, কিন্তু এই বুল মার্কেটে একটু উপরের দিকে দাম পাওয়া গেছে, একটা এক্সিট চান্স দিয়েছে, তাহলে বেরিয়ে যান, তাহলে আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য সময় তো নয়। লং টার্ম বললাম, ভেরি শর্ট টার্ম বললাম, এবার মিডিয়াম টার্মে আসছি। ভিডিওকে যদি ভালো লাগে, এই অ্যানালিটিক্সটা যদি ভালো লাগে, প্লিজ একটু লাইক করে দেবেন, তাহলে আমার মোটিভেশন বাড়বে, ঠিক আছে? ওকে, চলুন এমনি, আর আপনারাও জানাবেন কি স্টক নিয়ে আপনাদের আলোচনা চাই। আমি অনেক স্টকের নাম পেয়েছি, যেমন বন্ধন ব্যাংক থেকে শুরু করে টাটা স্টিল থেকে শুরু করে অনেক কিছু জিনিস আমি ভিডিওর মধ্যে আস্তে আস্তে কভার করার চেষ্টা করব। আজকেই যেমন অনেক কিছু কভার করব, কয়েকটা স্টক আলোচনা করব, এখনো হয়নি, মন দিয়ে শুনুন। প্রফিট বুকিংয়ের পর আমি কয়েকটা স্টক আলোচনা করব, তারপর অপশনের স্ট্র্যাটেজি তো আছেই বাজেটের জন্য। তো মিডিয়াম টার্মের জন্য ধরুন যারা নিয়ে রেখেছেন, কথার কথা বলছি, এনবিসিসি 3 মাসে ডবল হয়ে গেছে, 64-70 টাকার স্টক 114 120 টাকা এরকম চলছে, আজকেও বেড়েছে, তো এরকম হয়েছে। এবার কেউ যদি 3 মাস আগে নিয়ে থাকেন, কথার কথা বলছি, সেম আরইসি ধরুন আমার টেলিগ্রাম ফলো করেন, ঠিক আছে, এই 174 টাকা আমি যখন বলেছিলাম, আপনি হয়তো ধরুন 200 টাকায় নিয়েছিলেন, এখন 500 টাকা আজকে ছুঁয়ে এসেছে, ডবলেরও বেশি হয়ে গেছে। সেইগুলো আপনার মিডিয়াম টার্মে, সেগুলোকে আপনি লং টার্মেও রাখতে চান না, আপনার ভেরি শর্ট টার্মও ছিল না, কারণ আপনি 2-3 মাস তো হোল্ড করেছেন, সুতরাং এগুলো মিডিয়াম টার্ম বোঝা যায়।
তখন আপনাকে একটা ডিসিশন নিতে হবে। এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে, এটা আপনার হয়ে কেউ নেবে না। কিন্তু এই সময় আমি কিছু পয়েন্ট বলছি যেটা আপনাকে ডিসিশন নিতে সুবিধা করবে। সেটা হচ্ছে আপনি কি ধরনের রিস্কি ইনভেস্টার সেটা একটু দেখবেন, বা ট্রেডার। আপনি কি খুব অ্যাগ্রেসিভ ট্রেডার, না আপনি কি মডারেট রিস্ক ট্রেডার, সেটা একটু দেখবেন। আর আপনার কত টাকা অ্যাবসলিউট টার্মসে সেখানে দিয়ে রেখেছেন সেটাও একটা ম্যাটার করে। হ্যাঁ, ধরুন 3 লাখ টাকা রেখেছিলেন, সেটা ডবল হয়ে গেছে, 6 লাখ টাকা হয়ে গেছে, তাহলে আপনার 3 লাখ টাকার প্রফিট চলছে, 3 লাখ টাকাটা কম নয় অ্যাবসলিউট টার্মসে। আবার কেউ ধরুন 5,000 টাকা রেখেছেন, সেই 5,000টা জাস্ট ডবল হয়েছে, তাহলে সেই 5,000 টাকাটা অ্যাবসলিউট টার্মসে এমন কিছু লাইফ চেঞ্জিং নয়, কিন্তু 3 লাখ টাকাটা অনেকটা লাইফ চেঞ্জিং। কথার কথা বোঝার চেষ্টা করুন। তো সেই দিক দিয়েও একটু অ্যানালিসিস করতে হবে যে ওই টাকাটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্স। অনেকের কাছে 3 লাখ টাকাটা কিছুই না, আবার অনেকের কাছে 3 লাখ টাকাটা অনেক। হ্যাঁ, আমি কেন, টাকাটা তো একটা পার্সপেক্টিভের ব্যাপার, তো আপনাকে ডিসাইড করতে হবে আপনার জন্য ওই জিনিসটা কেমন, কিরকম লাভে চলছে। সেরকম যদি চলে, এবার স্টকটাকে অ্যানালাইজ করুন বা সেক্টরটাকে অ্যানালাইজ করুন যে এটা কি আর একটু বাড়তে পারে, নাকি এর বাড়াটা থেমে যাবে বলেই আমার মনে হচ্ছে, আরও কি 3-4 মাসে বাড়তে পারে না, শুধু একটা বাজেট বলেই যে সব কিছু তা তো নয়, অনেক কিছু ব্যাপার আছে। তো সেটা কি হবে না, এই অ্যানালিসিসটা করুন। কারণ হয়তো ডিফারেন্ট সেক্টরের আপনার স্টক আছে, ডিফারেন্ট কোম্পানি আছে আপনার, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে যার ভিজিবিলিটি আছে। যদি দেখেন যে ভিজিবিলিটি আছে, সেক্টরটা ভালো করতে পারে, সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে ফুল বুকিং করাটা খুব একটা যুক্তিযুক্ত হবে। হ্যাঁ, পার্শিয়ালি আমি বললাম যে আপনার কত টাকা আছে সেটা লাইফ চেঞ্জিং কিনা তার উপরেও ডিসিশন হবে। সেটা যদি মনে করেন হ্যাঁ লাইফ চেঞ্জিং, তাহলে অ্যাটলিস্ট ইনভেস্টেড টাকাটা তুলে নিন। কি বলছি, যদি আপনাকে প্রফিট বুক করতেই হয় এবং কিন্তু আপনি দোনোমনা করছেন, তার মানে স্টকটা ভালো বা এই করছেন, আমি আমি মাঝে মাঝে এরকমও বলি যে তাহলে ইনভেস্টেড টাকাটা তুলে নিন। কেউ ধরুন 50,000 টাকা লাগিয়েছিলেন, এখন সেটা 1,20,000 হয়ে গেছে, কথার কথা বলছি, ডবলেরও বেশি, কয়েকটা তো 3 গুণ হয়ে গেছে, 1.5 লাখ হয়ে গেছে। তাহলে যা ইনভেস্ট করেছিলেন 40,000 50,000, সেটা থেকে একটু বার করে নিন, তাহলে কি আপনি রিস্ক ফ্রি হয়ে যাবেন, মাইন্ডও ফ্রি হয়ে যাবে, যা বাবা এটা তো ফ্রি শেয়ার, এটা তো ফ্রি শেয়ার, ইনভেস্টেড অ্যামাউন্টটা তুলে নিলেন, সেটাও করা যায়। ঠিক আছে। হ্যাঁ, আর যদি কনভিকশন না থাকে যে এই স্টকটা তুকতাকে বেড়ে গেছে, এটা এমন কিছু সেক্টর নয়, এই নয়, এরকম যদি মনে হয়, তাহলে 70-80-90% প্রফিট বুক করে নেওয়া যায়। কিন্তু যদি ভালো সেক্টর হয়, যেমন আমি টাটা মোটরসেরই কথা বলি, টাটা মোটরস এখন অনেক বলে, হ্যাল যদি হয়, হ্যাল ধরুন কেউ 2,000 লেভেল থেকে নিয়ে রেখেছে, ঠিক আছে, এখন সেটা 2,700 কথার কথা বলছি। হ্যাঁ, তাহলে আরও একটু যেতে পারে। ডিফেন্স যে বাজেটের পরেই ডিফেন্স শেষ হয়ে যাবে তা নয়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে জিনিসটা আরেকটু দেখা যেতে পারে। হ্যাঁ, সেখান থেকে পার্শিয়াল প্রফিট বুক করলো, সেগুলো করা যেতে পারে। আমি উদাহরণ দিচ্ছি যে ভালো সেক্টর, ভালো জিনিস, L&T একটা ভালো সেক্টর, ভালো জিনিসে আছে, সেগুলোর আমি উদাহরণ দিয়ে আপনাদের বোঝালাম। আশা করি মিডিয়াম টার্মের ব্যাপারটাও বুঝতে পারলেন। ঠিক আছে, তো এইভাবে ডিসিশনগুলো নিন, আশা করি ভালো হবে। যদি ভিডিওটাকে ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন। চলুন এবার পরে জিনিসে আসি। সেটা হলো যে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি। প্রথমে তো আমি টাটা মোটরস নিয়ে আলোচনা করলাম, আরইসি নিয়ে আলোচনা একটু করলাম। আরইসি একটু রিট্রেসমেন্টে এলে দেখা যেতে পারে, এখন তো উঁচু হয়ে বাড়ছে, কিছু করার নেই। এসজিভিএন নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকবে। এসজিভিএন আমি আমার চ্যানেলে অনেকবার বলেছিলাম, দেখুন 2-3 দিন আগে চান্স দিয়েছিল এইখানে ড্রপ হওয়ার, তারপরে আর চান্স দেয়নি, সুতরাং আবার চান্সের জন্য ওয়েট করতে হবে, কিন্তু ওই নজরে রাখতে হবে জিনিসগুলোকে। আজকে কিন্তু রেলওয়ে স্টকগুলো একটু দাঁড়িয়ে আছে। আমি বলেও ছিলাম বাজেটের আগে আগে কিন্তু একটু প্রফিট বুকিং বা দাঁড়ানো, এই ব্যাপারগুলো রেলওয়ে স্টকে হতে পারে। মনে করে দেখুন, আমি জাস্ট আগের উইকেই এই কথাটা বলেছিলাম। তাই জন্য রেলওয়ে স্টকে কিন্তু আমার পার্সোনালি এখন যখন আমি বাজেটে যাচ্ছি, তখন আমি কিন্তু যে সুইং ট্রেডগুলো নিলাম কয়েকটা সময়ের জন্য, তার মধ্যে কিন্তু আমি রেলওয়ে স্টককে সুইং ট্রেডের জন্য এখন অ্যাড করিনি। এটা শুনে আবার এটা ভাববেন না, দাদা আমার তো তাহলে আইআরএফসি অনেক কম দামে নেওয়া আছে, এখন কি দাদা প্রফিট বুক করতে বলছে? না, প্রফিট বুকের কথাটা আগে বলেছি। এখন ফ্রেশ পজিশন আমি নিইনি, সেটা বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, এখন আমি নিইনি কেন, রেলওয়ে স্টকে ভোলাটিলিটি আসতে পারে, যেহেতু নিচ থেকে অনেকটা বেড়ে গেছে, সুতরাং তার থেকে আমার মনে হয়েছে L&T অনেক বেশি একটু সেফ, আমার মনে হয়েছে হ্যাল অনেক বেশি সেফ, আমার মনে হচ্ছে টাটা মোটরস অনেক বেশি সেফ। যদিও টাটা মোটরস আমি নিজে ট্রেড করে নিই, ওই বললাম যে একসাথে এতগুলো ওপেন পজিশন রাখলে আপনার রিস্কটাও দেখতে হয় কতটা কি আছে। সুইং ট্রেডিং ইজ আ সাইন্টিফিক জিনিস, এটা ট্রেডিংটা এমনি জুয়া তো নয়। যদি আপনি প্রফেশনালি ট্রেড করেন বা ঠিকমতো নিয়ম মেনে ট্রেড করেন, তাহলে আপনাকে প্রচুর নিয়ম মানতে হবে। আর বুল মার্কেটে এখন যেটা প্রবলেম চলছে, সেটা হচ্ছে প্রবলেম অফ প্লেন্টি।
আগে কি ছিল, কোন স্টক নেব বলে আমরা চেঁচাতাম, এখন কোন স্টক নেব না সেটা বলতে হয়। হ্যাঁ, মানে সবই স্টকই তো বাড়ছে, তাই না? আমাদের কাছে এত, এদিকে ক্যাপিটাল তো লিমিটেড, কোন স্টক নেব সেই স্টকে আমরা এই হয়ে যাই। তো প্রবলেম অফ প্লেন্টি একদিকে ভালো, কিন্তু আবার একদিকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এই স্টকটা নিয়ে আলোচনা করো। রেলওয়ে স্টকগুলোকে একটু দেখবেন, জিও ফিনান্স, সেটা আর আসছি রিলায়েন্সে আসছি। রিলায়েন্স আজকের বাজারের মেন কাণ্ডারি রিলায়েন্স নিয়ে বলবো। জিও ফিনান্স বাড়বে, কেননা যদি রিলায়েন্স বাড়ে, জিও ফিনান্সের একটা হোল্ডিং আছে রিলায়েন্সে, সুতরাং স্টকের ভ্যালুয়েশন বাড়ে, ও বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। যদিও জিও ফিনান্সের এখনো সেই অর্থে ব্যবসা কিছু তৈরি হয়নি, ব্যবসার উপরে ভিত্তি করে যে বাড়ছে তা নয়। তবে এটা অ্যাজ আ ডিসক্লেমার আমার লং টার্ম পোর্টফোলিওতে জাস্ট রাখা আছে, সেটা আলাদা ব্যাপার। 3-5 বছরের জন্য মিনিমাম থাকলেই এটা রাখা যায়, না হলে নয়। আচ্ছা, যেটা যেটা আমি বলবো সেটা হচ্ছে রিলায়েন্সকে ছাড়া আজকে 7%, মানে কোন দিন লাস্ট দেখেছেন যে রিলায়েন্স 7% আপ, যদি না কোনো খবর থাকে? হ্যাঁ, আমার মনে হয় কোনো না কোনো একটা খবর আছে, যেটা আমরা পরে হয়তো জানতে পারবো। সেটার জন্য এখন বলবেন ওএনজিসিও বেড়েছে তাই জন্য অয়েল সেক্টরে, না, একটা চ্যানেলে হয়তো প্রথমে এর দিকে একটু ওএনজিসি নিয়ে বলা হচ্ছিল তার জন্য বাড়লো, সেটার জন্য নয়। রিলায়েন্সের মতো একটা, ওএনজিসি একটা বাড়া আর রিলায়েন্সের মতো একটা হাতির বাড়ার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? রিলায়েন্স 7-8% বেড়েছে, হয় কিছু খবর হতে পারে, হয় কিছু খবর হয়তো বেরোচ্ছে, সেটা নিয়ে হতে পারে, আমরা হয়তো পরে সেটা জানবো অ্যাজ আ রিটেল ইনভেস্টার। কিন্তু দিনের হাইতে গিয়ে শেষ করছে সুন্দর, দেখুন ও কিন্তু চান্স দিয়েছে, এই দেখুন ও সাপোর্টে এসেছে, সাপোর্ট থেকে ঘুরেছে, সাপোর্ট এই যে এইখানে আগের যেখান থেকে ব্রেকআউট এখান থেকে দিয়েছিল, এই সব জায়গা থেকে, সেই সব জায়গাতেই ও এসেছে, এই জায়গাগুলো, এই জায়গা থেকেও ব্রেকআউট কিন্তু দিয়েছে। সেই এই সব জায়গায় নিলে একদম সুন্দর এলএনটির মতোই চার্ট, এলএনটির মতো এলএনটি এতটা বাড়েনি, কিন্তু পুরো ওই নিচে এসে তারপর ওঠাবার একটা, মানে একদম একদম কপি বুক বুল মার্কেটের যেমন স্টকগুলো হয় ঠিক তেমন অনুযায়ী কিন্তু আজকে রিলায়েন্স বেড়েছে। তবে কোনো নিউজ এলেও আসতে পারে, একটু নজরে রাখবেন। এখন তো সবে বাজার বন্ধ হয়েছে, তাই আমি নিউজ পেপারও পড়িনি, কিন্তু আসতে পারে হয়তো। আচ্ছা, এরপর আমি আসবো আরও কিছু স্টকে। এইচডিএফসি ব্যাংক নিয়ে প্রশ্ন আসবে। এইচডিএফসি ব্যাংক দেখুন, লং টার্মের জন্য কিছু নিয়ে রাখলাম, সাপোর্টে আছে, সে ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে যদি আমার ট্রেড করতে হয়, মানে কালকে পরশুই আমি 5% পেয়ে যাব, না, তাহলে এইচডিএফসি ব্যাংক নয়। সেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে এগুলোর জন্য নয়, এগুলো এখন বুল মার্কেটের ওরকম নয়। বুল মার্কেটে অনেক ভালো স্টক আছে যেগুলো বেশি পরিমাণে রিটার্ন দিচ্ছে, তাই না? এইচডিএফসি একটু স্টেবল জাতীয় স্টক, হ্যাঁ, এইচডিএফসি স্টেবল জাতীয় স্টক, ঠিক আছে, তাই জন্য নিচে এলে আমি একটু নিলাম, সেই ইনভেস্টমেন্টের জন্য ঠিক আছে। কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য যদি আমাকে বলেন, আমি অবভিয়াসলি এইচডিএফসি ব্যাংক নিচ্ছি না, ঠিক আছে? কারণ 2000-এ যখন এসেছিল এলএনটিকে আমি যেমন বলেছিলাম, এইচডিএফসি ব্যাংকে তা নয় বলিনি, কারণ তার ভিজিবিলিটিটা সে খারাপ বলেছে। তো সেক্ষেত্রে তো একটু দেখা হতেই পারে। এমনিতে ভালো ব্যাংক, যার পোর্টফোলিওতে আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা এত প্রচুর প্রশ্ন আসে আপনাদের এবং মাঝে মাঝে আমার একটু অন্যরকমও মনে হয়, সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আজকে কোনো প্রশ্ন আসবে না, যেহেতু আজকে 4% বেড়েছে, কিন্তু এই গত কয়েকদিন ধরে যেই কমেছে, এইচডিএফসি ফার্স্ট ব্যাংকে কি করব। প্রথম কথা, এইচডিএফসি ফার্স্ট ব্যাংক, মানে দেখুন, যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, ইনভেস্টমেন্টে এরকম ওঠানামা 20%, 30% মাঝে মাঝে নিচে নেমে যাওয়া, এই জিনিসগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ ইনভেস্টমেন্ট। এই জিনিসটা যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট সেই স্টকে করা উচিত নয়, আমি একদম পরিষ্কার বলছি। তাহলে বেঁচে দিয়ে বেরিয়ে যান, এফডি করুন, ঠিক আছে। কারণ ইনভেস্টমেন্ট করলে আমার রেজাল্টও ভালো। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের রেজাল্ট খুলে দেখুন, রেজাল্ট একটু পড়তে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো একটু জানতে হবে, নাহলে চোখ বুঝে কারোর কথায় শুনে তো ইনভেস্ট করলে হবে না। রেজাল্ট দেখুন, রেজাল্ট যথেষ্ট ভালো এখনও আছে, এর আগের কোয়ার্টারের রেজাল্ট যথেষ্ট ভালো এসেছে। তো রেজাল্ট ভালো আছে, এবার আমি স্টকে এরকম 30-20% যদি নেমে যায়, 10% যদি নেমে যায়, আর তেমন নামেনি, মানে 85 টাকায় এখন আছে, কত 96-98 হাইয়েস্ট ছুঁয়ে আবার একটু রিট্রেস করেছে, তাতেই যদি আমি ঘাবড়ে যাই, তাহলে আর কি? আমি তো বলছি, এটা যদি 60 টাকায় আসে, রেজাল্ট যদি এরকমই থাকে, আমি আরও অ্যাড করব, তাই না? আমি তো চাই 60 টাকা এলে আরও অ্যাড করবো। তাহলে আপনাকে কনভিকশন থাকতে হবে যে কোনো ইনভেস্টমেন্টে, আমি শুধু আইডিএফসি ফার্স্ট ব্যাংক বলছি না। যদি না থাকে, তাহলে আপনি কি করে 5 বছর টিকে থাকবেন? আজকে ইনফোসিস দেখুন না, তার বিগত 10 বছরে কতবার ওঠানামা এরকম দেখিয়েছে। এশিয়ান পেইন্টস এখন দেখাচ্ছে। এলএনটি, আজকে যে সবাই মাতামাতি করছেন, এলএনটির এরকম ওঠানামা চলেনি, কত চলেছে।
তো এই ওঠানামাকে যে দেখতে পারবে তারাই তো ইনভেস্টার, সে তাই জন্য ইনভেস্টমেন্ট খুব কঠিন জিনিস। হ্যাঁ, যাদের এখনই হয়ে যায় আইডিএফসি ফার্স্ট ব্যাংকে কি করব, তাদেরকে কি উত্তর দেবো? আপনার যদি ইনভেস্টমেন্ট হয়, রেজাল্ট দেখুন, রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। আর যদি না রেজাল্ট যতই দেখি, আমি বাবা 5% কারেকশনও সহ্য করতে পারি না, তাহলে বেরিয়ে যান। ইনভেস্টমেন্টে 5%, 10%, 15% কারেকশন আসবেই আসবে। কোনো স্টক স্ট্রেট লাইনে উপরে যায় না, এটা নিয়ম। ঠিক আছে, এটা এটা মানতে হবে। এইভাবেই শেয়ার মার্কেট চলে, কি করবো বলুন? আমরা তো চাই স্ট্রেট রকেট গতিতে বাড়ুক, বাড়ে তো না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা যেটা না বললেই নয়, ইন্ডিয়া ভিক্স 13% প্লাস। অনেকে বলবেন দাদা নিফটি 300 পয়েন্ট বেড়ে 400 পয়েন্ট বেড়েছে, ভিক্সও এই বেড়েছে, এরকম ইভেন্ট স্পেসিফিক আইভি বাড়ে। ইভেন্ট সামনে এলে তার জন্য ভিক্স বাড়বে, প্রিমিয়ামগুলো দেখবেন অপশানের আনাপ শানাপ হবে, এরকম থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আমি অপশানের নিয়ে কথা বলবো, আমি অপশান নিয়ে কথা বলবো, একটু ওয়েট করুন। তো যাই হোক, এগুলো হবে, এগুলো নিয়ে এটাই তো নিয়ম। আচ্ছা, আরেকটা আইডিএফসি ফার্স্ট ব্যাংক বললাম, লেমন ট্রি আজকে একটু মোটামুটি দাঁড়িয়েছে, ঠিক আছে, তার নিয়ে আলাদা করার বলার নয়। আইসিআইসিআই ব্যাংক, কোটাক ব্যাংক সব ভালো আছে। ইনফি টিসিএস একটু দাঁড়াবে, আইটিগুলো একটু দাঁড়িয়েছে, ঠিক আছে, খারাপ নয়। লং টার্মের জন্য যদি থাকে খুব একটা খারাপ নয়। সিডিএসএল তো ঠিক আছে, আমার নিজের আইটিবিজ আছে। ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক নিয়ে প্রশ্ন এসছে, যথেষ্ট ভালো, ঠিক আছে। বন্ধন ব্যাংক নিয়ে আমি বলে দিচ্ছি, চার্ট আমার অলরেডি দেখা আছে। বন্ধন ব্যাংক সাইডওয়েজ চার্ট, আমি বন্ধন ব্যাংকের থেকে অনেক ভালো এখন অন্যান্য জিনিসগুলো চলছে। আইসিআইসিআই কোটাকি তো ভালো চলছে, তো আমি কেন এর মধ্যে থাকবো? আমার অন্যান্য অনেক বুলরানের স্টক আছে। বন্ধন ব্যাংকের জন্য ফ্রেশ পজিশন নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, শুধু শুধু সেগুলো এই হবে। বন্ধন ব্যাংক এখন সাইডওয়েজ আছে, মানে চার্টে কিছুই আসছে না, সাইডওয়েজ যাকে বলে, ঠিক আছে, সেরকম হয়ে আছে। ঠিক আছে, বা হ্যাঁ, মানে পিএনবি আমাকে ভালো রিটার্ন 7-8% দিয়ে দিল 3 দিনের মধ্যে, তাই না? তো সেগুলো দেখতে হবে। যাই হোক, তো এই কটা স্টক নিয়ে আলোচনা রইল। এইবার অপশানের বাজেটের জন্য, আমি অপশানের জন্য কি করব সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই ভিডিওটা না হলে একটু বড় হয়ে যাবে। আমি আজকেই আপনাদের জন্য পরের দিকে একটু রাত করে অপশানের স্ট্র্যাটেজি বাজেটের জন্য নিয়ে আসবো একটা আলাদা ভিডিওতে। প্লিজ সেটার জন্য অবশ্যই ওয়েট করবেন, সেটা আমি আজকেই দিয়ে দেবো। ভালো থাকবেন। আর আমি যে এলএনটি এবং হ্যালের যে এই ট্রেডটা নিলাম, যে ট্রেডের আপনি এখানে দেখতেই পাচ্ছেন এখনো পজিশনটা রানিং চলছে, তার কার্যকারণের ভিডিওটা আরও একবার আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। তার সাথে আমার যে 6টা স্টকের ওয়াচ লিস্ট নিয়ে আমি কি বলেছিলাম, আবার একবার সেই ভিডিওগুলোও দিয়ে দেবো, ভালো করে একটু দেখে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।